আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে একটি গল্প শোনাবো। সেটা গল্প না, আমার জীবনে ঘটে যাওয়া একটি করুণ কাহিনী। কথায় আছে না, যে যে ভুল করবে সেই ভুলের খেসারত শুধু তারই দিতে হবে। সেরকমই আমার দশা। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা দেখতেছো, সবার কাছে একটাই রিকোয়েস্ট, কেউ ভিডিওটা টেনে দেখবা না। যদি টেনে দেখো তাহলে গল্পের কাহিনী কিছুই বুঝতে পারবে না। আমার ভিডিওটা তোমরা সবাই দেখো। আমার যেখানে ভুল আছে সেই ভুলটা তোমরা করো না, কারণ আমি যে ভুল কাজটা করেছি এখন বুঝতে পারতেছি এই ভুলটা করা ঠিক হয়নি। আমার স্বামী ভালো একটা কোম্পানিতে জব করে। প্রতি সপ্তাহে বাড়িতে একবার করে আসে। শুক্রবারে বন্ধ দিন, শনিবারও বন্ধ দিন, সপ্তাহে 2 দিন সরকারি ছুটি পায়। তাই সেই বৃহস্পতিবার দিনকার কাজ করে বৃহস্পতিবার দিনকার রাত্রে চলে আসে, আর একদিন থেকে পরের দিনকার শনিবারে চলে যায় আর কি। এখন এভাবে বেশ কিছুদিন চলতে লাগলো। আমাদের সংসারটা ভালোভাবে চলতে লাগলো। মাঝখান দিয়া আমার স্বামীটা না একটু দুর্বল হয়ে গেল। তেমন একটা চাহিদা মেটাতে পারে না আমার। হঠাৎ করে দেখলাম তার প্রতি আমার আর ভালো লাগে না। সেই সপ্তাহে একদিন আসে, ঠিক মতো যদি আমার মনের চাহিদাটা মেটাতে না পারে, আমার মনের মতো তো কত কিছুই বলে। তখন আমি ভাবতাম হয়তো আমার স্বামী অন্য জায়গায় সময় কাটা আসে, যের কারণে আমার স্বামী আমার মনের খোরাকটা ঠিক মতো দিতে পারে না। অথচ সেই দুর্বল, সে অন্য কোথাও যাইতো না, কারণ অন্য কোথাও যদি সে যাইতো প্রতি সপ্তাহ তো আমার কাছে আসতো না। পরে আমি বুঝতে পারলাম হয়তো মনে হয় সে শারীরিক দিক দিয়ে দুর্বল। এই ব্যাপার নিয়ে যদি তার সাথে ঝগড়া করি হয়তো মনে কষ্ট পাবে। তো আমি আর তাকে কিছু বলতাম না। এইভাবে কয়েকদিন কেটে গেল, কিন্তু মনের তো একটা আশা আকাঙ্ক্ষা আছে, কয়দিন না খেয়ে থাকা যায় বলেন। তো পাশের বাড়ি কদম আলী ভাই ছিল। সেই আর কি ফাজলামি মাঝে মধ্যে আমার সাথে রোডে রাস্তাঘাটে দেখা হলো করতো, ভাবি বলে ডাকতো। এই আর কি ফাজলামি থেকেও তারা হঠাৎ করে আমার ভালো লাগে যে কদম আলী ভাইয়ের সাথে তো ভালো সম্পর্ক আছে। যেহেতু আমার স্বামী পারে না ঠিক মতন, সে একটু আমাকে ওরকম চাহিদা মেটাতে পারে না, তাহলে কদম আলী ভাই তো দেখতে শুনতে ভালোই আছে, মনে হয় আমার মনের দিকের বা মনের কষ্টটা একটু বুঝবে। তো কদম আলী ভাইয়ের দিকে আমার একটু নজর লেগে গেল। আস্তে আস্তে সেও আমার সাথে রসালো কথা বলে, আমিও তার সাথে রসালো কথা বলি। তা মাঝে মধ্যে আবার পাড়ার কিছু ছেলে পেলে আছে, আমাকে ডিস্টার্ব করতো। কারণ একা থাকতাম বাড়ির মধ্যে, আমি দেখতে সুন্দর রসে টসটসে ছিলাম দেখতে, তো ডিস্টার্ব করতো। তো একদিন দেখছে কদম আলী ভাই যে পাড়ার ছেলে পেলে আমাকে খুব ডিস্টার্ব করে। কদম আলী ভাই বলতো যে ভাবি, তুমি রোডে গাড়ি একা বের হও না, বাজারে বা কোনো কিছু যদি লাগে প্রয়োজন হয় আমাকে বললো, আমি এনে দেব। তুমি তো অনেক সুন্দর মানুষ, ভাই থাকে না ঠিক মতন, সপ্তাহে একদিন আসে, ছেলেপেলেরা একটা সুযোগ সুবিধা পাওয়া যায়, তোমার কিছু লাগলে আমাকে বলবো, আমি দিয়ে আসবো। তো আরও খুশি হলাম। আমার বাজার লাগবে, আমার কিছু ছোট পোশাক বা কোনো কিছু লাগলে সব কিছু কদম আলী ভাই আয়না দিত। তো আয়না দিত দেখা এভাবে বাসা আসা যাওয়া হয়ে গেল, সুযোগটা হয়ে গেল গা। মাঝে মধ্যে কদম আলী ভাই এটা সেটা আনতো, কিন্তু ওই হঠাৎ করে কদম আলী ভাই মানে একটা কথা আছে না, মেয়েদের বুক ফাটে মুখ ফুটে না। তো আমার তো তার প্রতি মন চাইতে, কিন্তু আমি তো বলতে সাহস পেতাম না। ভালো একটা সম্পর্ক হওয়ার পরে কদম আলী ভাই আমাকে বলল যে তোমার আমার খুব মন চায়। তো আমি বললাম ঠিক আছে মন চায়, কিন্তু আমি তো, তুমি তো বাড়ির সামনে এসে এটা সেটা দিয়ে দাও,
সদাইপাতি যা লাগে তুমি মাইনা দিয়ে যাও, তুমি বাড়িতে ঢুকেতে আমি তোমার সাহস পাই না কেন? একে তো পাড়ার ছেলে পেলে আমাকে ডিস্টার্ব করে, তার উপরে ঘরের ভিতরে যদি ছেলে মানুষ ঢুকাই তাহলে তো আরও ডিস্টার্ব করবো। ঠিক আছে, তো একটা কথা শোনো, পাড়ার ছেলে পেলেরা তো জানেই প্রতি সপ্তাহে সপ্তাহে আমার স্বামী আসে। তারপরে যদি এর মধ্যে যদি সময় সুযোগ হয় আমি তোমাকে জানাবো। বললো আচ্ছা। তো আমি কদমালি ভাইয়ের ব্যাপারটা মাথায় রাখলাম। তো একদিনকা হঠাৎ করে আমার স্বামী বলতেছে যে কাজের তো খুব চাপ, এই সপ্তাহ হয়তো আসা পড়বে না, তো এই সপ্তাহ আসতে পারবো না। তখন আমি চিন্তা করলাম একেই তো আমি আমার ঠিক মতন চাহিদাটা মেটাতে পারি না, তারপরে যতটুকু তুমি আমার দাও সেটাও আসা বন্ধ হয়ে গেল, মানে এই সপ্তাহ আসতে পারবো না। না আসলে সমস্যা নাই, এই সপ্তাহ তাহলে আমি কদমালি ভাইরা আসতে বলবো। মানে ওটা আমি মনে মনে বলতেছি আর কি, তুমি না আসলেও ভালো। পরে কদমালি ভাইয়ের সাথে যোগাযোগ করে ফোনে রাত্রেবেলা বাড়িতে ঢুকাইলাম। তারে মাস্ক পরা ছিল, আর বেশিরভাগ দিনকার রাত। হয়তো কিছু বাইরের মানুষ হয়তো মনে করছিল হয়তো আমার তার স্বামী বাড়ির ভিতরে ঢুকছে বা অন্য কেউ না, কারণ মাস্ক পরা ক্যাপ পরা ছিল, বুঝতে পারে না যেন মানুষের। এখন ওই রাত্রেবেলা তার সাথে যখন আমার সব কিছু হয়, মানে সব কিছু হওয়ার পরে আমার কাছে খুব ভালো লাগে যে এরকম একটা পার্মানেন্ট বন্ধু আমার দরকার। পরে যে কোনো কারণে আমার স্বামী মানে অফিসে যে কাজটা হওয়ার কথা ছিল, ডিলটা হওয়ার কথা ছিল, মিটিংটা বসবে, যে মিটিংয়ের কারণে আমার স্বামী আসতে পারবে না আমাকে বলে দিয়েছিল। এখন মিটিংটা না ক্যান্সেল হয়ে গেছে। এখন আমার স্বামী তো হঠাৎ করে দরজার সামনে এসে আমার না যায় না ঘরের সামনে এসে গেট লক করতেছে, দরজা যেতেছে। কী ব্যাপার দরজা খুলতেছ না কেন? মানে আমার স্বামীর কণ্ঠ পাইয়া তো আমার কাছে একটা খুব খারাপ লেগে গেল গা। কী ব্যাপার? আমার স্বামী না বললো যে তার অফিসে কী বলে একটা জরুরি মিটিং আছে, সে এই সপ্তাহে আসতে পারবে না, কিন্তু দরজা তো ঠিক লক করতেছে অর্ধেক রাতের বেলা। এখন আমি কী করি? এখন যে কোনো তো একটা বাহানা দিয়ে আমার স্বামীকে সরাতে হবে। তা আমি কদমালি বাইরে বললাম তুমি লুকা থাকো, আমি যে কোনো একটা ছুতা ধরে আমার স্বামীকে সরা নিয়ে যাবো বাইরে, তুমি সুযোগ পাইয়া ঘর থেকে বের হয়ে যাও। তো বললো আচ্ছা ঠিক আছে, আমি লুকাই, তুমি তাহলে গেটটা খোলো। তখন আমার স্বামী এসছে, প্রায় রাত 1:30 হবে। তো গেটটা খুলছে, তো আমি বললাম যাক আসো ভালো হয়েছে, আমার না খুব প্রসাবের চাপ ধরছে, আমি অনেকক্ষণ ধরে আটকায় রাখছি, বাইরে যেতে সাহস পেতেছে না, ভয় লাগতেছে। আচ্ছা ঘরে পরে ঢুকো, আগে আমার একটু ওয়াশরুমে নিয়ে যাও, বাথরুমে যাবো। এটা বললা তার আমি বাথরুমের দিকে নিয়ে যাই, ওই দিক দিয়ে তো সেই বাইরে গেছে গা। তো এইভাবে আমার স্বামীর চোখে ধুলা দিয়া দিয়া অনেকদিন পর্যন্ত আমি এই অপকর্ম চালা যায়। তো আমার স্বামীর কিন্তু একটা বাচ্চা ছিল, বাচ্চাটা যখন ঘুমে থাকতো তখন আর কি কদমালি ভাইকে আমি আনতাম, ওই কাজটা করতাম। বাচ্চা জানতো না, আমার স্বামীও জানতো না। এখন কদমালি ভাইয়ের সাথে কাজটা যখন করতে করতে এখন মানে আমার না মাঝে মধ্যে না ওই যে মেয়েদের মাস শেষে যে জিনিসটা হয় মাসে মাসে, মানে ওই জিনিসটা হওয়া বন্ধ হয়ে যেত আর কি। মাঝে মধ্যে আমার উল্টা পুল্টা হইতো। তো হঠাৎ করে না আমার জিনিসটা বন্ধ হয়ে রয়েছে, আটকে গেছে গা। আমি ভাবছি হয়তো এরকম মাঝে মধ্যে 3 মাস 4 মাস 6 মাস পর আমার মিন্স হয়, আমি আর কি ওইটা মনে করছিলাম যে আমার মানে এমনি বন্ধ হয়ে রয়েছে। কিন্তু কদমালির ভাইয়ের বেশি ভালোবাসার কারণে আমার যে এটা বন্ধ হয়ে গেছে গা, এটা আমি বুঝতে পারিনি। যখন 6 মাসের বাচ্চাটা যখন নড়াচড়া বা 5 মাসের কালে তো বোঝা গেছে, বাচ্চাটা যখন মানে পেটে আসছে আমি যখন বুঝতে পারছি যে এটা তো এমনি বন্ধ হয়নি, এটা তো বাচ্চা হওয়ার লক্ষণ, তখন অত মাসের বাচ্চাটা আমি রিস্ক নিয়ে ফালাইতে চাইনি কা। ভাবলাম থাক গা, আমার স্বামীও আদর করছে, কদমালি ভাইও আদর করছে, যাই করছে স্বামীর গাড়ির উপরে চাপায় দিই। পরে স্বামীর ঘাড়ের উপরে চাপা দিলাম, স্বামীও মাইনা নিল। এভাবে চলতে লাগলো কয়েক বছর। আস্তে আস্তে আমরা ওই এলাকা ছেড়ে দিয়ে অন্য এলাকায় গেলাম।
যেহেতু বাসা ভাড়া বাসা, এখন বাচ্চাটা তো আস্তে আস্তে বড় হয়ে গেল, কিন্তু বড় হওয়ার পরে যার চেহারা স্বরূপটা না আমার অন্যরকম মনে হইল। মানে কদম আলী ভাইয়ের মতন একটু হালকা পাতলা মিল খায়, আর কদম আলী ভাইয়ের সাথে যে একটা সম্পর্ক আছে, কথাবার্তা হইতো, এই ব্যাপারে তো আমার স্বামী কখনো জানতোই না। পাশের বাড়ি ভাড়িটা ছিল, এখন তার সাথে তো কোনো সম্পর্ক নেই, সে জানতো না, দেখতো না, বুঝতো না। আর তার সাথে যে একটা ভালো সম্পর্ক ছিল এটা শুধু আমি জানতাম। একটা কথা আছে না, একটা মা যখন বাচ্চা পেটে নেবে সে মাটাই বলতে পারবে এই বাচ্চাটা কার। একেই তো বাচ্চাটা কদম আলী ভাইয়ের মতন হয়েছে, তারপর মনে করলাম যারই হোক, স্বামীর হোক বা কদম আলী ভাইয়ের হোক, আমার পেটে তন্তু হয়েছে, আমার তো মায়া লাগে। এখন দিনের পর দিন ওই বাচ্চাটা ওর বাপের সহ্যই করতে পারতো না, একদম সহ্য করতে পারতো না। ওর অত্যাচারে না পারে আমি ঘরে থাকতে, না পারে আমি বাইরে থাকতে। আমার ছেলের সাথেও বনে না, আমার স্বামীর সাথেও বনে না, আমার সাথেও বনে না, ঠিক আছে। অন্যরকম একটা পাগলামি করে। এখন মানে গাঞ্জা খায়, নেশা খায়, মদ খায়, যখন যা নেশা খাইব টাকা চায়, জুয়া খেলার টাকা দাও, খেলো। এখন ওর বাবাটা খুব ভালো মানুষ ছিল, খুব আদর করতো, কিন্তু ওর বাপের সহ্যই করতে পারতো না। এখন এই অত্যাচারে ওর বাপে কইতাছে এই সন্তান তো আমার না, আমার তো আর একটা সন্তান আছে, এই সন্তানটা এরকম হলো কেন, এটা আমার তুই কোনো থেকে আনছিস, এটা সেটা বাজা নানান ধরনের যা আসে মুখে তাই বলতেছে। এখন কি করব? আমি তো জানি যে কথা আছে না, এক গাছের ছাল কোনোদিন আরেক গাছে লাগে না। আমি ভুল তো করে ফেলাইছি, ভুল করে আর একজনের বাচ্চাই না সারা জীবন, এটা আমার একটা গলা ঠেক্কা রইল। আমি তো জানি এটা বাচ্চাটা কার। ওদিক দিয়ে বাচ্চার অত্যাচারে আমি একে অদৃষ্ট হয়ে গেলাম। এখন আমার মতন যদি আপনারা এরকম কেউ ভুল করেন না, কারণ কারো ঠকালে নিজে ঠকতে হয়। এই বাচ্চার অত্যাচারের কারণে আমার জামাই ঘর থেকে বাইরে হয়ে গেছে ঘরের কোলারে নিয়ে। এই বাচ্চা কাছে আমি আর থাকুন না, তোর বাচ্চা এরকম যন্ত্রণা করতেছে, তোর বাচ্চা নেই, তুই থাক। এখন ওই বাচ্চা নিয়ে আমার খাইতে হইতেছে। এখন আমার বাচ্চা পাতাছে না, আমারও কামাই করে খাওয়াইতে, কারণ আমার বাচ্চা বড় হয়ে গেছে গা, আমি এখন বয়স্ক হয়ে গেছি গা। আমার বাচ্চা এখন গাঁজা খায়, নেশা খায়, এটা করে সেটা করে, সে বড় হয়ে গেছে, সে সংসার চালা না, লেখাপড়া করে না, কাজকর্ম করে না, বাদেমার মতো ঘুরে। এখন আমি তো মা, আমি তো ফালা দিতে পারি না। এখন ওই বাচ্চাটা নিয়ে আমি আলাদা বাসা করে থাকি ওর অত্যাচারে। এখন আমি বুঝতে পারছি ওই যে স্বামীর ঠকাইয়া অল্প বয়সে ওই পাপ করছিলাম, পরকিয়া কইরা ওই পাপের ফলটা আমার ঘাড়ের উপরে আইছে। এখন এই পাপের শাস্তিটা আমি পাইতেছি। তো এরকম পাপ আপনারা কেউ করেন না। পরকিয়া তো ক্ষণিকের জন্য আনন্দ দেয়, মজা দেয়, কিন্তু সারা জীবনের জন্য এটা কষ্ট দেয়। যে যে পাপ করব ওই পাপ এই দুনিয়াতে দেখা দেবে। এই জন্য আমি যে পাপ করছি, যে ভুল করছি, এই ভুলের ফল আমি পাইছি। এরকম ভুলের ফল আপনারা পাইয়েন না, তাই সতর্কভাবে চলবেন, কাউরে ঠকাবেন না, নিজেও ঠকবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।